এক কাপ কফিতে চুমুক দিতে দিতে শুরু করি চলুন আজকের গল্প। গল্পটি যদিও কলমে হচ্ছে সানন্দা আর কণ্ঠে সঞ্জিতা। তিথি, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, মণি কাকিমাদের বাড়িতে গণেশ পুজোয় যেতে হবে তো। তুমি যাবে না মা? না রে, আমার ঘরে তো মেলা কাজ পড়ে আছে, তার উপর চৌধুরীদের বাড়ি যেতে হবে একটু পরে, ওদের বইয়ের সাধের অনুষ্ঠানে রান্না করতে হবে, কিছু টাকা বোনাস পাবো, তাই দিয়ে তোর স্কুলের মাইনেটা দিয়ে দেব। আমি কি একা যাব মা? না না, একা কেন যাবি, তোর বাবাও তো যাবেন তোর সাথে। আয় মা, তোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে একটু। যথাসময়ে বাবার সাথে মণি কাকিমাদের বাড়ি পৌঁছায় তিথি। তিথির বাবা শঙ্কর বাবু, মণি কাকিমা অর্থাৎ সুনয়না দেবীর গাড়ির ড্রাইভার। কিন্তু সুনয়না দেবী এবং পরিতোষ বাবু উভয়ই শঙ্কর বাবুর পরিবারকে অত্যন্ত সম্মান করেন এবং তিথিকেও স্নেহের চোখে দেখেন। তিথি গিয়ে পৌঁছাতেই সুনয়না দেবী হাসি মুখে এগিয়ে এসে তিথির গাল টিপে বলে, এতক্ষণে আসার সময় হলো, প্রসাদ খেয়ে উপর ঘরে যা দেখি, ওখানে রিমি আছে, একটু খেলা কর দুজনে মিলে। শঙ্কর বাবু, আপনি বরং আসুন, আমাদের এই পারিবারিক আড্ডায় একটু যোগ দিন, আসুন এই ঘরে। প্রসাদ খেয়ে তিথি উপরের ঘরে যায়, সেখানে গিয়েই দেখা হয় রিমির সাথে। সুনয়না দেবী এবং পরিতোষবাবু একমাত্র মেয়ে হলো রিমি। তিথির সমবয়সী সে, কিন্তু ওই যে একটা কথা প্রচলিত আছে যে বাবা মা যেমন হবে সন্তানও ঠিক তেমনই মানুষ হবে, এই প্রবাদটা কিন্তু সর্বক্ষেত্রে সত্য নয়। পরিবার থেকেই শিক্ষা শুরু হয়, এটা যেমন সত্য তেমনি এটাও সঠিক যে বাবা মা সুশিক্ষা দিতে চাইলেও সন্তান সবসময় সেই শিক্ষা অন্তরে ধারণ করার মতো মানসিকতা নিয়ে জন্মায় না। ঠিক সেইভাবেই সুনয়না দেবী এবং পরিতোষ বাবুর উদারতা কখনোই ছুঁয়ে যায়নি বছর দশেকের রিমিকে, বরং এইটুকু বয়সেই ধনী পরিবারের সন্তান হওয়ার গর্ব তার মনকে আচ্ছন্ন করেছে। তার জন্য সমবয়সীদের ছোট করতেও তার বিবেকে এতটুকু বাঁধে না। রিমির সাথে দেখা হওয়ার পরই তিথি একটু মিষ্টি হেসে জিজ্ঞাসা করে, কিরে কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো, তোদের বাড়ির সামনে গণেশ পুজোর মণ্ডপটা দেখলাম, সত্যি সাজানোটা খুব সুন্দর হয়েছে, আর গণেশ ঠাকুরকে তো দারুণ দেখাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও তুই আমার মায়ের দেওয়া সেই আগের বছরের পুজোর জামাটা পরেই চলে এলি বল? অবজ্ঞার সুরে রিমি বলে উঠল। একটা সরল প্রশ্নের উত্তরে আচমকা এমন বাঁকা মন্তব্য শুনে একটু থতমত খেয়ে যায় তিথি। রিমির অন্যান্য বন্ধুরা মুখ টিপে হাসছে, একমাত্র রিমির মাসতুতো বোন কথা এগিয়ে এসে বলল, এমন করে কেন বলছিস দিদি, জামাটা তো বেশ পরিষ্কার, আর তিথি দিদি কে এই ফ্রকটা পরেও বেশ সুন্দর দেখাচ্ছে। বোন তুই থাম, আমার স্কুলের বন্ধুদের কাছে আমার একটা প্রেস্টিজ আছে বুঝলি, আর তাছাড়া তিথি তো আমার ক্লাসমেটও নয়, ড্রাইভার কাকার মেয়ে। যাই হোক, তোর প্রসাদ খাওয়া হয়ে গেলে তুই আসতে পারিস রে তিথি, পারলে একটু প্রসাদ নিয়ে যাস, এমন খাবার তো রোজ পাওয়া যায় না। লজ্জায় অপমানে দু চোখ ভরা জল নিয়ে তিথি সেখান থেকে বেরিয়ে যায়। পিছন থেকে মণি কাকিমার ডাক শুনেও না শোনার ভান করে বাবাকে বলে বাড়ির পথে হাঁটা দেয় সে। আজ তার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। সে তো নিজে যেছে রিমিদের বাড়ি যেতে চায়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছে, আর সবার বাবা মায়ের সামর্থ্য তো সমান হয় না। অপমান করে কি আনন্দ পেল রিমি? এই সব চিন্তা মন ভার করে আসে তিথির। রিমিদের বাড়ি থেকে তিথিদের বাড়ির পথ 1 ঘন্টার রাস্তা। পথে বেশ ক্লান্ত হয়ে তিথি বসে পড়ে সামনের এক মিষ্টির দোকানের সামনে। এই মিষ্টির দোকানটি এই এলাকায় বেশ নামকরা দোকান, কিন্তু মিষ্টির দাম অনেক বেশি। তিথির খুব ইচ্ছা করে ওই দোকানের বিখ্যাত গোলাপজাম আর ঘিয়ের লাড্ডু খাওয়ার, কিন্তু পয়সার অভাবে ইচ্ছেটাকে মনের মধ্যেই পুষে রাখে সে। বায়না জিনিসটা ছোট থেকেই তিথির অভিধানে ছিল না কখনোই। হঠাৎই এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে তিথির কানে, এইখানে একা একা বসে আছো যে? তিথি ঘাড় ঘুরিয়ে দেখে একটি বাচ্চা ছেলে, বয়স 7-8-এর বেশি নয়, হাসি মুখে তাকিয়ে আছে সেই দিকে। এমনিই বসে আছি, এই পৃথিবীতে কোনো কিছুই তো এমনি হয় না, সব কিছুর পিছনেই কারণ আছে।
তুমি সুখী হলেও এর পিছনে কারণ আছে, দুঃখী হলেও তার পিছনে কারণ আছে। বাবা, তুমি কত জানো, হেসে ওঠে তিথি। রিমিদের বাড়িতে তোমায় দেখেছিলাম। রিমি তোমার সাথে মোটেও ভালো ব্যবহার করেনি, তবে তোমার দুঃখ পাওয়ার পিছনে কারণ আছে। কি কারণ শুনি? তিথি জিজ্ঞাসু গলায় বলল, এই যে আমার সঙ্গে দেখা হলো তোমার, আর আমি আজ থেকে তোমার বন্ধু হলাম, এটাই কারণ। কথাগুলো শুনে তিথি খিলখিল করে হেসে ওঠে, এরপর নিজেকে সামলিয়ে বলে, সে তো বুঝলাম, কিন্তু তুমি তো রিমির বন্ধু মনে হয়। আমরা তো বেশ গরিব গো, রিমি আবার গরিবদের পছন্দ করে না, তা তুমি সত্যিই আমার বন্ধু হবে? কে বলেছে আমি শুধু রিমির বন্ধু? আমি তো সবার বন্ধু। যে আমায় মন দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই সব সময়। সে তো বুঝলাম, কিন্তু আমি আবার তোমায় ডাকলাম কখন? তুমি তো রোজই ডাকো আমায়। রিমিরা বড়লোক হলে কি হবে, ওরা তো তোমার মতো এত ভালোবেসে আমায় ডাকেই না। তুমি কত ভালোবাসো আমায়, তাই তো তোমার কাছে এসেছি। পয়সা থাকলেই কি কেউ বড়লোক হয় নাকি? মন থাকতে হয়, মন। ছোট্ট ছেলেটির মুখে এমন পাকা পাকা কথা শুনে তিথি নিজের মনে হাসে। এরপর বলে, বেশ, তবে আজ আসি। অনেক কিছু শিখলাম তোমার থেকে, কিন্তু আবার কখনো দেখা হলে তোমায় এই দোকানের ঘিয়ের লাড্ডু আর গোলাপ জাম খাওয়াবো। আমার বাড়িতেও ছোট্ট গণেশ ঠাকুর আছে, ওকেও দেব। কথা বলতে বলতে হঠাৎ তিথি ভয় পেয়ে যায়। পায়ের কাছে একটা ছোট্ট ইঁদুর ঘোরাফেরা করছে। ছেলেটি দৌড়ে গিয়ে ইঁদুরটাকে কোলে তুলে নিয়ে বলে, চিন্তা নেই, ও কিচ্ছুটি করবে না, তুমি সাবধানে বাড়ি যাও, কেমন? হ্যাঁ গো, তুমিও সাবধানে যেও। বাড়ি ফিরে তিথি ঘরে ঢোকা মাত্রই তিথির মা হাসি মুখে এগিয়ে আসেন তিথির দিকে। একটা মিষ্টির প্যাকেট তার হাতে ধরিয়ে দিয়ে বলেন, এই দেখ তোর প্রিয় জিনিস, নে খেয়ে নে দেখি। তিথি দেখলো যে দোকানের সামনে সে বসেছিল, সেই দোকানেরই বিখ্যাত সেই ঘিয়ের লাড্ডু আর গোলাপজাম। কিন্তু এগুলো কে দিয়ে গেল? তিথি অবাক হয়ে যায়। কাকিমারা দিয়ে গেল নাকি এটা? আরে না না, একটা বাচ্চা ছেলে এসেছিল, বলল তোর বন্ধু হয় নাকি, রিমিদের বাড়িতে নাকি তোদের বন্ধুত্ব হয়েছে, তা তোর সেই বন্ধু এগুলি দিয়ে গেল আর বলল আগে গণেশ ঠাকুরকে মিষ্টি দিয়ে কিছুটা তোর জন্য রাখতে। ভালোই হলো, আজ তো এমনিতেই গণেশ পুজো। তিথি স্তব্ধ হয়ে গেল শুনে। ওর মনের মধ্যে সবটুকু ধারণা পরিষ্কার হয়ে উঠল স্ফটিকের মতো। ঠাকুর ঘরে ছুটে গিয়ে গণেশ ঠাকুরের মূর্তির সামনে হাত জোড় করে বসে পড়ে তিথি। ওর দু চোখ ছলছল করছে। ঠাকুর নিজে এলো, অথচ তিথি চিনতে পারলো না। সত্যিই তো, ভগবান শুধু তাদের কাছেই আসেন যারা তাকে ভালোবাসে। সে ধনী হোক কি গরিব, ঈশ্বর হলেন আসলে ভালোবাসার কাঙাল। এমন সময় তিথির চোখে গেল ঠাকুর ঘরের মেঝেটার দিকে। একটা ছোট্ট ইঁদুর চেয়ে আছে তিথির দিকে ড্যাব ড্যাব করে। তবে এখন আর তিথি ভয় পেল না, ওর চোখে মুখে তখন আনন্দের ঝলক। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দেবেন।